স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকল সদস্যকে। আমি মাননীয় কনসাল জেনারেল মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি আজকের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সহকর্মী জনাব ইউনুস মিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما অথবা দেশে ফাসাদ সৃষ্টি, তাহলে সেজন্য লোকজনকে সর্বসাকুল্যে হত্যা করল। আবার যে কেউ তাকে বাঁচিয়ে রাখে সেজন্য তাহলে সমস্ত লোকজনকে বাঁচালো। আর নিশ্চয়ই তাদের কাছে আমাদের রসুলগণ এসেছিল স্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্তু তাদের মধ্যে অনেকেই এরপরও পৃথিবীতে সীমা ছাড়িয়ে চলে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাণী পাঠ করার জন্য যথাক্রমে মাননীয় কনসাল জেনারেল, ডেপুটি কনসাল জেনারেল এবং কমার্শিয়াল কনসাল মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহামান্য রাষ্ট্রপতির বাণী করছি আমি। মহামান্য রাষ্ট্রপতির বাণী 31 শ্রাবণ 1419, 15 আগস্ট 2012। আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির শোকাবহ দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 37তম শাহাদত বার্ষিকী আজ। আমি এদিনে শোকাহত চিত্তে গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি। 15 আগস্ট 1975 বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে ঘাতক চক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবশ্যম্বাদ্য নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান শহীদ হন। একই সাথে হত্যা করা হয় বঙ্গবন্ধু আন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, বেবিসের নিয়াবাদ, সুকান্ত বাবু, আরিফ, আব্দুল নঈম খান, টিপে এবং আরো। এই ঘটনা কেবল বাঙালির ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। জাতীয় শোক দিবসে আমি পরম করুণাময় আল্লাহর কাছে সেদিনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তারই নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 70 সাধারণ নির্বাচন সহ এদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি অধ্যায়ে, প্রতিটি আন্দোলনে, সংগ্রামে তিনি জাতিকে নেতৃত্ব দেন। এই জন্য তাকে বহুবার কারাবরণ সহ অমানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। 2 দশকেরও বেশি সময় ধরে এদেশের জনগণকে জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ করে এই মহান নেতা 1971 সালে 26 মার্চ ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। এই জন্য পুনরায় তাকে কারাবরণ করতে হয়, যেতে হয় ফাঁসির মঞ্চে। তবুও ডিএনএ বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে। জাতি জানবে হত্যাকারীদের ছাই পৃথিবীর কোথাও নেই। জাতির পিতা সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। তাহলেই তার আত্মা শান্তি পাবে এবং আমরা এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে সমর্থ হব। জাতীয় শোক দিবসে আসুন আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করি এবং দেশ গঠনের জাতীয় শোক দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করছি। মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 31 শ্রাবণ 1419, 15 আগস্ট 2012। 15 আগস্ট জাতীয় শোক দিবস।
1975 সালের এই দিনে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার হয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে শাহাদাত বরণ করেন। এদিনে আরও হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজলিতুন্নেসা মুজিব, পুত্র ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ কামাল, স্কুল ছাত্র ছোট শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, কৃষক নেতা আব্দুল রব সেনিয়াবাদ, যুব নেতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী শহীদদের রুহের মাত্রা কামনা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী, সাহসী এবং ঐন্দ্রজালিক নেতৃত্বে ভূখণ্ডের মানুষের হাজার বছরের স্বাধীনতা শৃঙ্খল ভেঙে নিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। বাঙালি পেয়েছিল নিজস্ব জাতীয় রাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাঙালির ঐতিহ্য, সাংস্কৃতিক, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস করে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। হত্যাকাণ্ড হিসাবে সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধী শক্তি শুরু করে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হটিয়ে সংবিধান স্থগিত করে মার্শালও জারি করা হয়। তৎকালীন পথ বন্ধ করে দেওয়া হয়। পক্ষান্তরে জাতির পিতা হত্যাকারীদের পুরস্কৃত করা হয়। পরবর্তী বিএনপি জামাত সরকারটি একই পথ অনুসরণ করে হত্যাকারীদের পুরস্কৃত কথা করা অব্যাহত রাখে। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে রূপকল্প 2021 বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্যমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলছি। আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত। Bangabandhu Sheikh Mujibur Rahman was assassinated together with 18 members of his family. Human history does not record many similar tragedies, brutal or grotesque. It is with a heavy heart that I join my countrymen in remembering our great leader and the architect of free and sovereign Bangladesh. Bangabandhu put his country and people before everything else. His contemporaries will reiterate that he did this on several occasions during his lifetime. Indeed, such was his journey in life that he did this on an everyday basis. In his unfinished memoirs, he depicted his own view of life thus: as a man, what concerns mankind concerns me. As a Bengali, I am deeply involved in all that concerns Bengalis. The life of Bangabandhu is a saga of a great leader whose leadership united the Bengalis in every national movement. The land and the people found their long-cherished hopes and aspirations being gradually realized. Bangabandhu's diplomatic acumen enabled Bangladesh to gain the recognition of almost all countries of the world and secure membership in the world's progress, but also to destroy the ideals for which the nation fought under the leadership of Bangabandhu. But the killers failed to realize that Bangabandhu's ideals and principles continued to be cherished by his beloved people, and Bangladesh continues to consolidate itself as a unitary, independent and sovereign republic. Bangabandhu dreamt of a Sonar Bangla, a golden Bengal, a progressive country free from exploitation. It is with pride that the present elected government has laid down its Vision 2021 with a view to build a vibrant digital Bangladesh by 2021, the golden jubilee year of our independence. We envisage such a Bangladesh in the next 10 years, where its citizens will have a higher standard of living, be better educated, have better social justice, a more equitable socio-economic environment, and a modern nation which will ensure transparency and good governance. Despite worldwide economic and financial crisis and the hike in food and fuel prices in the past few years,
Our economic growth has consistently been more than 6% per year. We have been able to keep commodity prices within reach of the common people, and the government continues to subsidize important sectors such as energy, agriculture, etc. Progress in health and education sectors has been remarkable. Digital services are now available in every unit. The per capita income has gone up substantially. The government remains committed to transforming Bangladesh into a middle-income country through the implementation ushered and for the identity he gave to the world of an old civilization now comprising Bangladesh. By remembering him, we unite. I call upon compatriots at home and abroad to contribute to nation building in whatever capacity, with whatever resources available to us under the leadership of Prime Minister Sheikh Hasina to achieve the goals and objectives of Vision 2021. Joy Bangla, Joy Bangla. Dr. Bishnu, 80, Foreign Minister. আজ বাবা মোদিবের 37তম মৃত্যু দিবস। দেশ ও প্রবাসে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি গভীর শ্রদ্ধা ও শোকের মাধ্যমে পালিত হচ্ছে। আজ থেকে 37 বছর আগে 1972-এর 15 আগস্ট তাকে হত্যা করার পরে বাংলার মসনদে মাত্র 90 দিন অবস্থান করতে পেরেছিল। তারপরে তেসরা নভেম্বরে জাতীয় 4 নেতাকে হত্যা করার পরে তারা দেশ থেকে পলায়ন করে। আপনারা জানেন, আর পরবর্তী সরকার মেজর জিয়া ক্ষমতায় এসে হত্যাকারীদের পুরস্কৃত করে বিদেশের মাটিতে চাকরি দেয়, তাদের বিভিন্ন জায়গায় চাকরি দেয়। 90 দশকের শেষ প্রান্তে এসে যখন আমরা লস অ্যাঞ্জেলেসবাসীরা ঠিক করলাম যে এখানে একটা রাজনৈতিক সংগঠন করা প্রয়োজন, ঠিক তখন আমাদের মহিষী নারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের স্ত্রী জহুরা তাজউদ্দিন আসলেন। আমরা তাকে মেরিল্যান্ড থেকে ইনভাইটেশন করে আনলাম, তখন আমাদের সংগঠন করলাম। তার মুখ থেকে স্বাধীনতা যুদ্ধের একটু কথা আমি না বললেই নয়। তিনি বলছিলেন তাজউদ্দিন সাহেব সাথে দেখা করার সময় অনেক কষ্ট করে আমরা ইন্দিরা রোডের আওয়ামী লীগের অফিসে যাই। সেখানে গিয়ে তাজউদ্দিন সাহেবের স্ত্রী দরজা নক ছিলেন এবং তাজউদ্দিন সাহেব নিজেই দরজা খুলেছিলেন। দরজাকে সামান্য ফাঁক করে সে বলেছিলেন, তুমি কেন এসেছো? তুমি জানো না দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমার মিলন হবে না। এই কথাটা এই প্রধান মহিষী নারীর মুখ থেকে আমরা শুনি। আমাদের স্বাধীনতার মূল্যবোধ বঙ্গবন্ধুর সাথে নেলসন ম্যান্ডেলা, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন প্রভৃতি নেতাদের তুলনা করা যায়। বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, জাতি চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ধন্যবাদ। কাসার জেনারেশন এবং পদবি ভুলে গেছে এবং অন্যান্য অফিসারবৃন্দ এবং উপস্থিত বাঙালি ভাই বোনেরা, আজকে অত্যন্ত দুঃখের, মর্ম বেদনা ঘন, হৃদয় বিদারক একটি দিনে আমরা এখানে এসে হাজির। কোনো জাতির সম্মিলিত হৃদয়ে এত জায়গার সংকলন আছে কিনা যেখানে এত বড় শোক, এত বড় দুঃখ, এত বড় বেদনা রাখার জায়গা আছে। আমার সামান্য চিন্তায় আমি খুঁজে পাই না এই ব্যথা, এই বেদনার সীমানা। আমাকে আপ্লুত করে
আবেগ আপ্লুত করে। একটা জাতিকে হাজার হাজার বছর সাধনা করতে হয় বঙ্গবন্ধুর মতন এক মহামানবকে পাওয়ার জন্য। আর সেই জাতি হিসাবে আমরা সেই মহামানবকে পেয়েছিলাম, কিন্তু সেই মহামানবকে আমরা বাঙালিরা, বাংলাদেশের লোকেরা রাতের আধারে কাপুরুষের মতো, বেঈমানের মতো নিরস্ত্র পিতাকে আমরা হত্যা করেছি, আমরা খুন করেছি। বাড়াবো না। প্রথম হচ্ছে যে আমরা দেশ স্বাধীন করেছি জয় বাংলা দিয়ে, কিন্তু জয় জিন্দাবাদ বলাতে কোনো বাধা আছে বলে আমার মনে হয়, যে কেউ বলতে পারেন। আর জয় বাংলা অনেক সময় আমরা যে উদ্দেশ্য নিয়ে সফল করেছিলাম, এটাতে আমার অভিমত অন্যরকম হতে পারে। আমি জিন্দাবাদ বললেই যে আমি পাকিস্তানি হয়ে যাব, আমি জিন্দাবাদ বললেই আমি রাজাকার হয়ে যাব, এমন কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। এটা যে যার অভিমত ব্যক্ত করতেই পারে। আর আমি আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে একটাই দাবি করব, এবং আমাদের যে বিরোধী দল আছে, যত দল আছে বাংলাদেশে, সবার কাছে একমাত্র আমাদের দেশে দেখা যায় দল যখন চলে যায় আমাদের জাতির পিতার ছবিটা নেমে যায়, এটা যেন কখনো না হয়। সময় হয়ে এসছে, প্রায় 5-7 মিনিট আছে। দোয়া করা হবে। দোয়া আপনারা কে করবেন? আপনি নিজেই করেন। না, না, আমি তো বললাম না। একটা দোয়া করেছে। এটা যেমনি থাকবে, এটা একটা বঙ্গবন্ধুর উপরে অনেক যে বাণীগুলো এসেছে সেগুলো সব কিছু বলা হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। যে এটা একটা অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ড ছিল মানব সভ্যতার ইতিহাসে এবং মানব জাতির ইতিহাসে। এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এটা এবং যে মূল্য আমাদের জাতিকে দিতে হয়েছে, বাঙালি জাতিকে হিসেবে আমরা আজও দিয়ে যাচ্ছি, সেটা অত্যন্ত কাপুরুষিত এবং অত্যন্ত জঘন্য, ধিক্কার জানানোর ভাষা আমার নেই। তো ঢাকা থেকে এই কবিতাটা এসছে, 2-3 মিনিট লাগবে পড়তে। এটা একটা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটি লেখা। বাংলায় কোথায় তুমি নেই, আমার ঘরের দেয়াল জুড়ে তোমার একটি ছবি আছে, দিনের শেষে আধার হলে সেই ছবিটি কথা বলে। খরস্রোতা নদীর জলে বুনো বটের পাতার তলে রাতের জোনাক পোকার কাছে তোমার একটি ছবি আছে। যখন ছেলে পদ্ম ফোটে সন্ধ্যা নামে রাখাল ছোটে গৃহের পানে, তখন বাঁশির সুরে সুরে তাকাই ফিরে অন্ত করে চোখের টানে দেখি জল তামাল গাছে তোমার একটি ছবি আছে। কারখানাতে ভেপু বাজে, দুখানা হাত মত্ত কাজে কাপড় বনে, হঠাৎ বজ্র কণ্ঠ শুনে দেখি মিহিন চটের ভাজে তোমার একটি ছবি আছে। লাশ নম্বর বধুর কাছে তোমার একটি ছবি আছে, বাংলাদেশের কবির কাছে তোমার একটি ছবি আছে, নিপীড়িতের বুকের কাছে তোমার একটি ছবি আছে। কোথায় তুমি নেই, তোমার ছবি প্রেমের মতো মুক্ত ভুবনেই, তোমার ছবি মৃত্যুহীন ওই কালের ইতিহাসে, সাগর জলে নদীর জলে চোখের জলে জলে ভাসে। কে লেখছে এটা? করেছে 2 জন সামরিক কর্মকর্তা, এই তথ্য অনেকেরই জানা নাই। 2 জন সামরিক কর্মকর্তার মধ্যে মেজর মুজাফফর হোসেন ছিল জাতীয় রক্ষী বাহিনীর প্রথম দলের প্রথম অফিসার, আর ছিল দ্বিতীয় ব্যাচের বাংলাদেশ সেনাবাহিনীর মেজর খালেদ। এই 2 জন ব্যক্তি তাদের মনের বাসনা পূরণ করেছে। কি মনের বাসনা ছিল? আমি তার জ্বলন্ত সাক্ষী। মেজর মুজাফফর বলেছে, শেখ মুজিবকে যারা হত্যা করেছে, এই জিয়াউর রহমানকে হত্যা করা ছাড়া, তার রক্তের বিনিময় ছাড়া আমি আর কখনো শান্ত হব না। তখন যে সরকার চাকরি করে আমি বলি, স্যার আপনি যে এই কথা বলেন আপনার চাকরি আছে কি না? জেনারেল শওকতের এডিসি ছিল তিনি, এরকম সরাসরি কথা বলতো। সেই কথারই বাস্তবায়ন এই মেজর মুজাফফর এবং মেজর খালেদ করেছে। জিয়াউ শুনেছি, সঠিক তথ্য আছে, জিয়াউর রহমান সাহেবকে প্রথম যে গুলিটা করেছে মেজর খালেদ, দ্বিতীয় গুলিটা করেছে আমার গৌরবের রক্ষী বাহিনীর প্রথম সারির কর্মকর্তা মেজর মুজাফফর। তারা করে বলেছে জীবনে আর বাঁচার কোনো স্বাদ নাই।
কিভাবে তাদের মরণ হলো? মেজর খালেদ পলাতক অবস্থায় সিঙ্গাপুরের রাস্তায় না খেয়ে মারা গেল। শেখ হাসিনার শাসন আমলে তিনি শুধু 2 মাসের জন্য দেশে আসার অনুমতি চেয়েছিলেন, শেখ হাসিনা দেয় নাই। মেজর মুজাফফর ভারতে আছেন, মাঝে মাঝে আসছে, চেষ্টা করেছে, বাস্তবায়নও করেছে কিছুটা আকারে বা প্রকারে। আমার আফসোস ভাই, আমি কিছুই করতে পারি নাই, শুধু আপনাদের সামনে অপরাধ বোধ স্বীকার করা ছাড়া দ্বিতীয় কিছুই নাই। প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিবার খালিদ মোশাররফের সামরিক তো আপনারা জানেনই ব্যর্থ কিভাবে হয়েছে। যাই হোক, কোনো রকম গলাটা বেঁচে গিয়েছে, আজ আপনাদের সামনে উপস্থিত আছি। জানি না আর কতটা শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হতে পারবো ভাই, বয়স হয়ে গেছে, ভারাক্রান্ত আর দেখাও হবে না। আপনাদেরও কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভবিষ্যতে আর দেখা না হয়, আপনাদের সাথে চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন আর দোয়া করবেন যাতে আমার মনের বাসনার সাথে এই বাংলাদেশে যারা আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, আমার ভাই সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, এই যুদ্ধপরাধীর বিচারে যেন সম্পন্ন হয়, তাদের সাজা যেন তারা প্রাপ্ত হয়। তো যাই হোক, আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, স্বাধীনতা শক্তির পক্ষ থেকে, একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাদর অভিনন্দন জানাই। বক্তব্য শেষ করছি, কোনো ভুল ত্রুটি থাকলে নিজ জীবনে ক্ষমা করে নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও বলি, জয় বাংলা আর এক হয় নাই, মজিবি তোমায় ভুলি। গ্রুপের দ্বিধাদ্বন্দ্বের অবসান চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের মাঝে আছেন কৃষ্ণ মজুমদার, উনি চলে যাবেন, ওনার একটু তাড়া আছে, তো ওনাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কৃষ্ণ মজুমদার। সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকে 15ই আগস্ট শুধু শোক দিবস নয়, এটাকে একটা কঠোর ভাষায় বলতে গেলে বলতে হয় মহা শোক দিবস। এই মহা শোক দিবস একটা বিশিষ্ট বা পার্থক্য অন্য শোক দিবসের চেয়ে। বহু নেতা নেত্রীর মৃত্যু যেভাবেই ঘটুক শোক দিবস প্রতিপালিত হয়, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস সম্পূর্ণ ভিন্ন। কেমন ভিন্ন? আমার বাবা মারা গেলে, নিহত হলে আমার কাছে যেমন শোক, আমি যেমন শোক পালন করি, অন্যের বাবা, অন্যের মা মৃত্যু হলে আমার কাছে সেই শোক দিবস হয় না, একটু পার্থক্য হয়ে যায়। আজকে বঙ্গবন্ধুর শোক দিবস, বঙ্গবন্ধুর নির্মম হত্যার জন্যে গোটা বিশ্বের বাঙালিরা যে শোক দিবস পালন করছে, এইটা সেই মহা শোক দিবস। আমি বঙ্গবন্ধুর সাথে হাত না, বঙ্গবন্ধুর পায়ে হাত দেওয়ার একটা সুযোগ আমি পেয়েছিলাম, আমি সেই জন্যে গর্বিত, কথাটা বলি। এবং তার ভিতরে বঙ্গবন্ধুর একটা সূক্ষ্ম একটা জিনিস ধরা পড়েছে, একটু না বললেই নয়। বঙ্গবন্ধু যখন আগরতলার ষড়যন্ত্রের পরেই বোধ হয়, এটা দ্বারা ভাই ভালো বলতে পারবেন, যে সনটা কখন ওনাকে রিলিজ করা হয়েছিল এবং পারমিশন তারপরে ব্যবস্থা হয়ে যাবে। ঠিক মতো আমরা গিয়েছি, যাওয়ার পরে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন।
আমি একা হিন্দু আর 5 জন হিন্দু মুসলমান বলছি, ক্ষমা করে নেবেন, এর একটা তাৎপর্য আছে। এইবার ওই খোকা মিয়ার মেয়ে লাইজু আমাদের ছাত্রী, ও গিয়ে বলছে, চাচা আমার স্যারেরা এসছে তোমার সাথে দেখা করবে। আমরা শুনতেছি বাইরের থেকে, তখনই বঙ্গবন্ধু বলছেন আসতে বল, সবাইকে খেতে দে। আমি এই জন্যই বলছি কত ভাগ্যবান যে এই মহাপুরুষের সাথে এক টেবিলে সামনাসামনি বসে খাওয়ার সুযোগ পেয়েছি এবং তার পায়ে হাত দিয়ে নমস্কার করার চান্স পেয়েছি। হঠাৎ করে উনি বললেন, এই খাবার দিবি, এই একজন কিন্তু হিন্দু আছে, ওখানে আবার গরুর মাংস দিস না। রাইজু বলছে, চাচা তুমি কিভাবে জানলা? নাম তো জিজ্ঞেস করো নাই কারো, কেউ তো বলে নাই। বলে, শোন, আমি থাকি যেখানে আমার জন্ম, যেখানে আমার বাড়ি, ওখানে 75% 80% হিন্দু। আমি জানি, মুখ দেখলেই বুঝতে পারি সব কিছু। বলো তো কিভাবে? বলো, শোন, মুসলমানরা পায়ে হাত দিয়ে সালাম দেয়, হাতটা কোন পর্যন্ত ওঠে? বুকে। আর হিন্দুদের ওইটা হিন্দু। হাসছি। যাই হোক, আমি আরেকটা কথা বলে শেষ করছি যে বাঙালি জাতি পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়ায় নয়, গোটা পৃথিবীর বাঙালি জাতি কাঁদছে। এই কান্দার শেষ নেই। যেদিন স্কুলে আমি টিচারদের নিয়ে সব বসছিলাম, হঠাৎ সংবাদ পেলাম বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। শুনেই আমরা তো, আপনারা জানেন পশ্চিমবাংলার বাংলা আমাদের বাংলার থেকে একটু পার্থক্য। কেদো মিন্স কাদিও, যেটা ভবিষ্যতে কাদিও। ওই কাগজের টুকরা আমার এক ফ্রেন্ড আমাকে পাঠিয়ে দিয়েছিল, তখন খুব কড়াকড়ি ছিল চিঠিপত্র দেওয়া। আমি উত্তরে লিখেছিলাম যে আনন্দবাজারের একটু ভুল আছে। কি? কেদো না, বাঙালি কাঁদিতেছে, কাঁদিবে। তাই আজকে শেষ দিনে বলছি, আজকে শেষ সময়ে বলছি, বাঙালি যে যেখানে আছে কাঁদছে, কাঁদবে। এসো আর সান্ত্বনা দেওয়ার শোক। মোহাম্মদ শামীম হোসেন, শামীম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভায় প্রধান অতিথি মোস্তান দারাবিল্লাহ এবং বিশেষ অতিথি সাইদুর রহমান প্যাটেল ভাই এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট শফিক ভাই এবং মেট্রোপলিটন আওয়ামী লীগের লস অ্যাঞ্জেলেসের মাথাপতি টিপু এবং উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা সবাই এখানে একত্র হয়েছি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। সত্যি আমাদের দাদা যে কথা বলে গেলেন এবং রব ভাই এবং আগে বক্তব্য যারা রেখেছেন, রিয়েলি খুব সুন্দর তাদের আমাদের বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেছেন। তো আজকে আমরা এখানে এসেছি, আসেন আমরা দোয়া করি ওনার সকল পরিবারের জন্য, যাদেরকে হত্যা করেছে ওই দিনকে 15 আগস্টের জন্য, 15 আগস্টের দিনে, এবং আজকে আমরা তার মাগফিরাত কামনা করছি। এবং ওনার খুবই ক্লোজ আত্মীয় আমাদের এখানে আছেন, উনি আমাদের এখানে আসার কথা ছিল, শেখ তাহমিনা। তো বুঝতে পারছেন তার মনের অবস্থা কেমন, সেজন্য সে আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেন নাই। তো যাই হোক, এবং এর সাথে আমি অসংখ্য ধন্যবাদ আছি আমাদের ডাক্তার রবি, কাজল ভাই এবং যারা নাকি এই সুন্দর অনুষ্ঠান এখানে করেছেন, আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। আশা সিলেটের এবং চিরঙের কৃতি সন্তান 2 নূরের অধিকারী আমিনুল আলম পাপ্পু ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমিনুল আলম পাপ্পু। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই মহাপ্রাণবার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই শোকসভার সমস্ত নেতা কর্মী ও ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি। আমরা যে কারণে নেতার বিচার যাতে হয় এবং বিচার যাতে সম্পন্ন হয় সেই আশা ব্যক্ত করব সবার কাছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিন ভাই। জাতীয় শোক দিবস, কিন্তু এটা শুধু শোক দিবসই নয়, এটা একটা কলঙ্কের দিন বাঙালি জাতির জন্য, কারণ আমরা আমাদের পিতাকে হত্যা করেছি। আজকে এই পৃথিবীর বুকে এখনো বঙ্গবন্ধুর হত্যাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। 6 জন খুনি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যাদেরকে আমরা এখনো আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনি প্রকৃত বিচার করতে পারি। এটা আমাদের ব্যর্থতা। যতদিন পর্যন্ত প্রতিটি অপরাধীর বিচার না হবে, বাঙালি জাতি কলঙ্কমুক্ত হবে না। আমি বাংলাদেশ সরকার এবং সুধী সমাজকে অনুরোধ জানাবো, এই 6 ব্যক্তিকে দেশে যেভাবেই হোক না কেন ফিরিয়ে এনে বিচার করার জন্য। এই ঘাতক নরপশুরা পুরো একটি দেশকে হত্যা করেছে, শুধু বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নয়। খন্দকার আব্দুর রশিদ লিবিয়ায় আছেন, নূর চৌধুরী কানাডায়, শরীফুল হক ডালিম কেনিয়াতে, রাশেদ চৌধুরী আমেরিকায়, আব্দুল মাজেদ ইন্ডিয়ায় এবং মুসলিউদ্দিন ইন্ডিয়াতে। সরকারের প্রতি অনুরোধ, প্লিজ ব্রিং দেম ব্যাক হোম অ্যান্ড হ্যাং দেম। খুনিরা বঙ্গবন্ধুকে খুন করেছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে তিনি এখনো বেঁচে আছেন। তার প্রমাণ আজকের এই সভার মতো শত শত সভা, যেখানে বাঙালিরা যুক্ত হয়েছে, একসঙ্গে শোক প্রকাশ করছে। আমাদের মনে রাখতে হবে, বছরের একটা দিন শুধু বঙ্গবন্ধুকে আমরা মনে করব না, প্রতিটি দিন যেন আমরা তাকে মনে রাখি এবং তার বিশ্বাস, তিনি যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন, যার জন্যে দেশ স্বাধীন হয়েছিল, সেটা যেন আমরা মনে রাখি এবং আমাদের জীবনে যেন সেটা প্রতিফলন করি। 1975 সালের অনুষ্ঠান সার্থক করার জন্য, এখানে আসার জন্য ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেক বক্তা, অনেক বিজ্ঞ বক্তারা ওনারা অনেক তথ্য দিয়ে গেছেন। আমি তেমন তথ্য দেবো না, তবে একটা কথা বলবো, সেটা হলো আজকের দিনে একটা উপলব্ধি করার বিষয় আছে। সেটা হলো, যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো, আমরা পাসপোর্ট সহজে পাতাম না এবং আমরা এই দেশে আসতে পারতাম না। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে আজকে ওনার মহাপ্রয়াণ দিবসে আসুন সবাই মিলে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আর বঙ্গবন্ধুর স্মৃতিচারণ অনেকেই করবেন আমার পরে, সুতরাং আজকে আর দীর্ঘায়িত করবো না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব সুন্দর। একটা কথা, শাহিন ভাই, ভালো ভালো কথা না করলে খবর আছে। আজকের সভার সভাপতি এবং প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি, আসলে বঙ্গবন্ধু একটা বিশাল ব্যাপার। তার সম্বন্ধে কথা বলা বা তাকে নিয়ে চিন্তা করা বা থিসিস করা, এটা আসলে একটা বিশাল ব্যাপারে এখন দাঁড়িয়েছে। তিনি আসলে কি ছিলেন, তার জীবনের
2/3 সময় তিনি জেলে কাটিয়েছেন। এটাতে কি বোঝা যায়? দ্যাট মিনস একটা আত্মনিবেদিত প্রাণ যে দেশের জন্য, মানুষের জন্য এতগুলো বছর সংগ্রাম করলেন, তারপর স্বাধীনতা আসলো, স্বাধীনতার যুদ্ধে আমরা জয়ী হলাম, তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এই লোকটাকে, এত বড় একটা বিশাল লোকটাকে কিভাবে মানুষ হত্যা করতে পারে? মানে আপনি একটু ডিপলি যদি আপনারা চিন্তা করেন যে ব্যাপারটা মানে কত বড় মানে গুরুর কাজ ছিল, কত বড় মানে একটা মানে পাপী যে এই কাজটা করতে পারে। তার মতো একটা মানুষ যে একটা ছোট্ট উদাহরণ, তাকে যখন খুনিরা মারতে গিয়েছিল তিনি দোতলা থেকে সিঁড়ি বেয়ে নামছেন আর জিজ্ঞেস করে, যাই তোরা কে? মানে তার ভিতরে যে মানে একটা কত বড় একটা হৃদয় থাকলে সে কিন্তু ভয় পায়নি, পালিয়েও যায়নি। একই জিনিসটা সে কিন্তু 25শে মার্চের রাত্রেও করেছিলেন, ভয় পাননি, পালিয়েও যাননি। মানে এত বড় একটা মানে মানুষ খুনিরা খুন করতে গিয়েছেন আর সে তাকে জিজ্ঞেস করতে তোরা কে, চ্যালেঞ্জ করা, মানে এটা মানে চিন্তা করলে মানে অবাক লাগে যে মানে কি অসাধারণ একটা ব্যক্তিত্ব তিনি ছিলেন। যাই হোক, আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব। আমি পার্টির কাজে ছিলাম তখন দাউদকান্দির রায়পুরা নামে একটা জায়গায়। আমরা যখন সকালে আর কি শুনতে পেলাম যে বঙ্গবন্ধু মারা গিয়েছেন, তাকে খুন করা হয়েছে, আমরা পার্টির মাত্র 4টা ছেলে জড়ো করতে পেরেছিলাম এবং সেই রায়পুরা থেকে দাউদকান্দি পর্যন্ত 6 মাইল রাস্তা আমরা একের পর এক স্লোগান দিয়ে দিয়ে দাউদকান্দি পর্যন্ত এসেছিলাম। আমাদের ভাগ্য বোধহয় ভালো আর কি যে সামহাও কোনোভাবে খন্দকার মুস্তাকের এলাকার এত কাজ দিয়েও আমাদের কোনো ক্ষতি হয়নি। তো যাই হোক, আমি মনে করি যে বঙ্গবন্ধু যেদিন মারা গেলেন সেদিন আমি প্রতিবাদ করেছিলাম, আজকেও করব, ভবিষ্যতেও করব, কারণ বঙ্গবন্ধু শুধু মানুষ না, তিনি অতি মানব, মহামানব। ধন্যবাদ। আছেন একজন মুক্তিযোদ্ধা, ডাক্তার এবং উনি মাওলানা, আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন। উনি আমাদের ওই দিনে যে শহীদ হয়েছেন আব্দুর রব শেরনি, আমাদের কাজিন মুয়াজ্জেম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় সভাপতি এবং শ্রেষ্ঠ অতিথিবৃন্দ, আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এটা একদিকে শোক আর একদিকে খুশি। খুশি ইন দ্য সেন্স যে অ্যাকর্ডিং টু কোরআন and ইসলামিক বিলিফ যে লোক অ্যাসাসিন হয় বা ফর দ্য কজ অফ কান্ট্রি or for any good thing সে বিনা হিসাবে বেঁচতে যায়। সো যারা শহীদ হয়ে গেছেন বঙ্গবন্ধু সহ তাদের জন্য আল্লাহ ব্যস্ত রেখেছেন। তো এটা সবই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, যদিও মানুষে চেষ্টা করে বুঝতে বা অ্যানালাইসিস করতে। এটা আল্লাহর ইচ্ছে জন্যই হয়েছে এবং আল্লাহ ওয়ান্টেড হিম টু টেক দ্য পজিশন দ্য ওয়ে হি টুক। আল্লাহ বলছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তুমি জানো না যে তোমার কালকে কি খাবে, তুমি জানো না তুমি কোন মাটিতে মৃত্যু হবে, আল্লাহ শুনে জানে। তো আমাদের এখন ওই ইতিহাস এবং এই যে ইমোশনাল জিনিসের মধ্যে ইনভলভ না হয়ে আমরা
ওনার চরিত্র, উনি আমাদের কি শিখিয়ে গেছেন, কি দিয়ে গেছেন, সেই জিনিসটাকে আমরা শুধু ফলো করি না কেন? আমার মনে আছে আমি তখন 3rd ইয়ারে মেডিকেল কলেজে, আমার ইমার্জেন্সি রুমে ডিউটি। বিকাল 5:30টার সময় উনি আসলেন। আইসা তারপরে দুইজন ইউনিভার্সিটির ছাত্র নিয়ে আসছেন যে ওরা একটু ইনজুর হয়েছে, মজেম তুই একটু চিকিৎসা করে দে। এবং সে আইসা বিরাট লোক আমার পিছনে দাঁড়াইয়া আমার কাঁধের উপরে হাত দিয়া ধরে রাখছে, অ্যান্ড হি ফল মি ইন হিজ ল্যাপ। ওই যে ফিলিং, ওই যে এনার্জি যে দিয়ে দিচ্ছে আমার মধ্যে, ইট জাস্ট কন্টিনিউড। সেই যে পানির মধ্যে পাট খাইতে নিলে গোড়াটা চোখা থাকে এবং তার মধ্যে ধান তার মধ্যে সমান পানি। ওর মধ্যে থেকে আমরা প্রায় 10 মাইল ওই হয়ে গেছি, কারণ দুই পাশে আর্মি, রাস্তার মধ্যে তারা খালি ব্রাশ ফায়ার করতেছে দুই দিক থেকে আমাদের। ওখানেই আমাদের প্রায় 400 লোক মারা গেছে ফ্রম দ্যাট প্লেস, মিডল অফ দ্য নাইট। So with all those agony and pain, that inspiration go to my head, go to my mind. এই করতে করতে we went all the way, যখন যে কলকাতা পৌঁছি, then I became unconscious. ঠেলা গাড়িতে শোয়াই দিছে, then I don't remember nothing. তারপরে যখন ওই যে মুজিবনগর যেখানে যেটা নাম দিছিল, ওখানে গত সপ্তাহে মুদাসির বলছে যে ওর পাটা ফুলে গেছে, ইনফেকশন হয়ে গেছিল, সো আই হ্যাভ সো মাচ পেইন। তো তারপরে যখন দেশে আসলাম, the person who was honest, sincere, leader, এবং সে জীবনে ঘুমায় নাই, শুধু বাংলাদেশ গোল ওরিয়েন্টেড, যে কেমন করে বাংলাদেশ স্বাধীন করা যায়, বা কেমন করে বাংলাদেশের এই শোষণ থেকে মুক্তি করা যায়, কেমন করে বাঙালিদের ভালো পজিশন ক্রিয়েট করা যায়, চাকরি দেওয়া যায়, বিদেশে পাঠানো যায়, all kind of thing he had continuously in his mind, day and night. And নিজের সুখ শান্তির জন্য কিচ্ছু করে না, he did nothing. এই যে গুড কোয়ালিটিগুলি উনি রেখে গেছেন, সেই জিনিসগুলিকে আমাদের ফলো করতে হবে। It's not that we follow his simply emotional speech, but follow his character. কেমন করে স্পিচ দিয়ে কোটি কোটি লোক সব একসাথে করে সবার ভিতরে ইন্সপিরেশন দিছে, চলো আমরা বাংলাদেশ স্বাধীন করি, সবাই আমরা যুদ্ধ করি। Think about that. We should do the same thing. No division. All Bengali is a Bangladeshi. All should be together. And this is not a shock. This is a reminding him. এবং তার জন্য দোয়া করা, বছরে একবার অ্যানুয়ালি আমরা বছরে একবার দোয়া করব। তারপরে যুদ্ধের পর যদি আপনার নামটা শুনে, হি ক্যান মেমোরাইজ হিজ শার্প ব্রেন। 10 বছর পরে, এই তুমি কেমন আছো, নাম বললে পড়বে। So that's why he has so much of good quality, so much of courage. He never been afraid of anything. He has no hesitation, at the same time honest to the heart. You can feel it. You can feel it when he talks. You can understand that he is so simple and so sincere to you. Sincere, no viciousness, no hatred, no nothing. I mean, this is such an ideal man. And we are lucky, we are fortunate যে এইরকম আমাদের একটা লিডার, উনি আমাদের এতগুলি জিনিস আমাদের দায়িত্ব দিয়ে গেছেন, হাতে দিয়ে গেছেন। এখন যেমন আপনি ধরেন অলিম্পিকের মশালের মতো, তার মশাল সে আমাদের হাতে দিয়ে গেছেন রাইট নাও। সো এখন আমাদের দেশ গড়ার সময়, এখন আমাদের বাঙালিদের। আমি এখন আমাদের মহিলাদের পক্ষ থেকে সদ্য বাফলার প্রেসিডেন্ট ড্যানি তৈয়ব আপাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন ওরকম হয়তো আমি করতে পারবো না, কিন্তু এটা বলতে পারি যে আমাদের জাতির পিতা, আজকে যদি শেখ মুজিবুর রহমান না থাকতেন, আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীন মানুষ হতাম না, বাংলায় হয়তো কথা বলতে পারতাম না। আমাদের ভাষার জন্য, দেশের জন্য উনি যে ভবিষ্যৎটা দেখে গেছেন, তার জন্য আজকে আমরা যারা এই প্রজন্মের, যারা আমরা ইয়াঙ্গার, ওনার আমলের না, তারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। আমি মনে করি সবার কাছে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে উনি যে আমাদের জাতির পিতা, উনি যে বাংলাদেশের জন্য ভেবেছিলেন, বাংলাদেশকে স্বাধীন দেখার জন্য যে ওনার জীবনের বেশিরভাগ সময় উনি কাটিয়েছেন জেলে, ওনার যে স্যাক্রিফাইস, এগুলো যেন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা জানাতে পারি।
আমার অনুরোধ থাকবে সবার কাছে, আপনারা যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আপনারা জানাবেন, নতুন প্রজন্মের জানা দরকার যে আমাদের দেশের জন্য উনি কী করে গেছেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর আয়োজন করার জন্য, এবং শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি তো শহীদ হয়ে গেছেন, ওনার সাথে সাথে ওনার পরিবারবর্গকেও আত্মার মাগফিরাত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন সিলেটের কৃতি সন্তান মাস্টার কালী কুমার গোদ সংক্ষেপে 2 মিনিট কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কালী কুমার গোদ। আজকে আয়োজিত শোকসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সবাইকে শ্রেণীমত আদাব এবং নমস্কার। ইতিপূর্বে অনেক বক্তারাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে অনেক কিছু বলেছেন। আমার আর বলার কিছু নাই, আমি 2-একটা উদ্ধৃতি দিব এবং একটু বলবো যে এত বড় মহান নেতা পৃথিবীতে কয়জন ছিল আমি জানি না। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে তার জন্ম না হতো, আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক এই একটা দেশে স্থান পেত না। এটা 100% সত্য। এত বলিষ্ঠ কণ্ঠ, এত বলিষ্ঠ নেতৃত্ব আর দ্বিতীয় কোনো বাঙালিরা ছিল কি না আমি জানি না। তার রাজনৈতিক মূল্যায়ন করতে গিয়ে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠার ব্রিটিশ বিখ্যাত নেতা লর্ড প্যানার ব্রোকওয়ে উনি বলেছিলেন যে পৃথিবীতে অনেক বড় বড় নেতা জাগিয়েছেন, ওয়াশিংটন, লেনিন এবং মহাত্মা গান্ধী, ওদেরকেও টেক্কা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের নেতা। কিভাবে টেক্কা দিয়েছেন? ওনারা প্রত্যেকেই ওনাদের দেশকে একবার স্বাধীন করেছেন, কিন্তু বঙ্গবন্ধু তার দেশকে 2বার স্বাধীন করেছেন। 2বার স্বাধীন মানের অর্থ উনি ব্যাখ্যা দিয়েছেন। তার ডাকে লক্ষ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছে দেশকে। আমি এখানে আমাদের মাঝে আছেন চিন্ময় রায়চৌধুরী, ওনাকে মঞ্চে আসার জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সাথে রতন শাহকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যেই চিত্র দেখতেছেন আমাদের রতন শাহ, ওনাকে একটু পরিচিত করার জন্য চিন্ময়দা আসেন, রতন শাহ আসেন। হ্যাঁ, চিন্ময় রায়চৌধুরী। কবি নির্মলেন্দু কুল। মাননীয় সভাপতি, ক্ষমা করবেন সভাপতি সাহেব, আপনাকে আমি সভাপতি মানি না, তবে কি রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস, মাও সেতুং, না কাউকে না, আমি নিজেই সভাপতি। এই মহতি সভার মহৎ পিসা এখন আমার হাতে, আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন। আপনারা জানেন আমি কবি, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতো আমিও কবিতা লিখি। কবিতা আমার নেশা, পেশা, প্রতিশোধ গ্রহণের হিরোমে হাতিয়ার। কিন্তু পল্টনের ভরাট ময়দানে ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী, স্কুল, স্টিল, তেলনুন, ডালের দোকান, নার্সিং, আনন্দ ডিপার্টমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয় সব চিহ্ন শুধু চিরে কুড়ে প্রতিষ্ঠিত বুড়ো পথ কবিদের নাকে কয়েনস্টরকে করা ধুঁ চলে দেবো, অর্থাৎ অপমান করবো বৃদ্ধদের। আপনারা কেউ বিশ্বাস পারেন ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ সারা দালাল হতে পারে রসনমুক্ত যৌবন দেখা। কিন্তু আপনারাই বলুন, অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যুর? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। এখন বিনয় করে বলছি, সন্ধ্যার সাথে সাথে মাধবীর সারা মাঠ খালি করে দেবে। এই মাঠে যেন আমি আর কাউকে দেখি না কোনো দিন। একজন আমি একা, একজন আমার বঙ্গবন্ধু। ধন্যবাদ। আসলে ছবিগুলো আমি এঁকেছি এইখানে আসার পরে, আমি কোনো কাজ পাচ্ছিলাম না, হঠাৎ করে পরিচয় হলো বাচ্চু ভাইয়ের সাথে, তারপরে আমাদের সেক্রেটারি রবি ভাইয়ের সাথে। এদের পার্সোনালিটি আমার এত ভালো লেগেছিল, এরপর আমি চাকরি পেলাম
আর্মস নিয়ে বাচ্চু ভাই চাকরিটা জোগাড় করে দিল, আমার থাকা খাওয়া আর 2000 টাকা বেতন। কিন্তু এখানে আমার ভালো লাগে নাই। পরে আমি বারবার বাচ্চু ভাইকে, রবি ভাইকে আমি ফোন করছি, রবি আমি এখানে থাকতে পারতেছি না। রবি বলতেছে না এখানে থাকেন, এলেতে থেকে 2000 টাকা থাকা খাওয়া, 2000 টাকা আপনি সেভ করতে পারবেন না। কিন্তু বাচ্চু ভাই আমি এখানে মারা যাবো, অসুস্থ হয়ে যাবো, আমি যে লোকটার সাথে আছি, আমি ওইখানে আসি আপনাদের সাথে আমি থাকবো, খেয়ে না খেয়ে যেভাবে, শুধু ভালো লাগার টানে আসছি। তারপর যখন দেখলাম ওনারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধু, তখন আমি বললাম আমার একটা দায়িত্ব আছে যে আমি এখানে এসেছি। ও তারপর রবি ভাই একদিন ফোন করে আমাকে বলছে হুমায়ুন ভাই মারা গেছে, মেসেজ পেলাম, একটা কিছু তো করা দরকার। তখন আপনি কী করেন, জাস্ট এই অনুষ্ঠানের জন্য আমি এইগুলো এঁকেছি। তবে আমি যে জিনিসটা আশা করি যে পরবর্তী আমাদের যে বাংলাদেশের যে অনুষ্ঠানগুলো হবে, আমরা যারা বাংলা সবাই বঙ্গবন্ধুকে চিনি জানি, এখানে আমরা বঙ্গবন্ধু ফ্যামিলির লোক। আমার যেটা মনে হচ্ছে এখানে আরও আমেরিকানরা আসুক, বিদেশিরা আসুক, আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করুক, আমাদের ব্যাকগ্রাউন্ড বাংলা লেখা হোক, সাথে ইংরেজিতে লেখা হোক, এখানে সব মিডিয়ারাই আসুক, সমস্ত পৃথিবী বঙ্গবন্ধুকে জানুক। আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অপরচুনিটি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ রতন শাহ। এখন বলবেন আমাদের সবচেয়ে জ্বালাময় বক্তৃতা, আমার প্রাণপ্রিয় চিন্ময় রায়চৌধুরী। ধন্যবাদ জ্বালাবিহীন রবি ভাই। আজকের সভার মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট বাচ্চু ভাই এবং টিপু ভাই এবং সুধী মণ্ডলী, আপনাদের সকলকে অন্তর্নিংড়ানো ভালোবাসা জানাই। কারণ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এই শোকের দিনে শত কর্মব্যস্ততার মাঝেও সপ্তাহের কর্মদিবসের দিনে আপনারা এখানে এসে সামিল হয়েছেন এবং হৃদয়ের কৃতজ্ঞতা, প্রাণের আবেগ এবং সারল্যের ভালোবাসা বঙ্গবন্ধুর চরণে শ্রদ্ধাঞ্জলি হিসাবে রেখেছেন। সত্যি চমৎকার, স্বপ্ন সমচমৎকার। আজকে আমি দুটো একটা কথা বলি, আপনারা শুনবেন। রাতের অন্ধকারে কিছু কালো পোশাকধারী লোক বঙ্গবন্ধু ভবন বা বঙ্গবন্ধু যে বাড়িতে থাকতেন 32 নম্বর ধানবাড়ি, রাতের অন্ধকারে তারা এসে বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করে এবং রাতের আঁধারে কাপুরুষের মতো, পিশাচের মতো, নরঘাতকের মতো, নরকযোগ্য শয়তানের মতো নিরস্ত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে। শুধু তারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে এমনটি নয়, তারা হত্যা করেছে শেখ মনি সাহেব এবং তার পরিবারকে। তারা হত্যা করেছেন আব্দুর রব সেনিয়াবাদ সাহেব এবং তার ঘরে উপস্থিত অনেককে। শুধু তাই নয়, তারা হত্যা করেছেন কর্নেল জ্যামিলকে, যিনি এই কাপুরুষোচিত ঘটনার সংবাদ পেয়ে তিনি আসছিলেন বঙ্গবন্ধুকে সুরক্ষা দেওয়ার জন্য। এই জল্লাদ বাহিনী, এই নরাধমগুলো প্রচেষ্টা থেকে আমরা প্রথমে বাঙালি, কারণ আমাদের ভাষাকে ওরা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ওরা গলা টিপে আমার মায়ের ভাষাকে বাকরুদ্ধ করতে চেয়েছিল। সেই অভিব্যক্তি, সেই জাগরণ, সেই তাদের ষড়যন্ত্র প্রত্যাখ্যান এবং মাতৃভাষাকে সংরক্ষণ থেকে আমার বাংলা মায়ের সন্তানেরা তারা আগ্নেয়গিরির মতন জ্বলে উঠে। তার ভাষণের শেষে তিনি কি বলেছিলেন? জয় বাংলা। শুনেছেন কেউ? শুনে দেখবেন, আমি শুনেছি আমার নিজের কানে। তার ভাষণের শেষে তিনি বলেছিলেন জয় বাংলা। তাহলে এই জনাব জিয়াউর রহমান সাহেবের এই স্খলন কেন? তার কি প্রয়োজন ছিল এই জিন্দাবাদ আমদানি করা বাংলাদেশে? পরাজিত শত্রুর পরাজিত ধ্বজা
পরাজিত স্লোগান কেন আবার আমার দেশে আনতে হবে? এবং তাহলে কি তার যোগ সাজশ ছিল সেই পুনরুদ্ধার পাকিস্তান পুনরুদ্ধার কমিটির সাথে? তাহলে কি তার যোগ সাজশ ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীদের সাথে? তাহলে কি তার শত্রুতা ছিল মুক্তি সংগ্রামের সাথে, স্বাধীনতার সাথে, বঙ্গবন্ধুর সাথে, বাংলার সাথে? বাংলার চারিদিকে সন্ত্রাস, 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 বিষণ্ণ মানবতা, বিমলিন নীল আকাশ। চারিদিকে সন্ত্রাস, 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 সন্ত্রাস শাসনে, সন্ত্রাস ভাষণে, গদিতে সন্ত্রাস, অবলার নাচনে, ভেসে আসে অবেলায় বনিতার ক্রন্দন। হা নিল রে শ্লীলতা, হটাও দুশ্মন, হাইজাক চিন্তাই অলিতে গলিতে, বন্দিছে সততা রাহুদের থলিতে। পথে ঘাটে লোক নেই, আছে শুধু হাহুদাস। চারিদিকে সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। দিনে থাকে নিদ্রিত নিশাচর সকলে, দিবাকর বিস্ময়ে পালিয়েছে পাতালে। চারিদিকে স্লোগান বিজয়ের ঝান্ডা, হাক ডাকে সততা, মরে হলো ঠান্ডা। বিপাকের বিমলিন গতিহারা ইতিহাস, ইতিহাস পরিহাস, সততার সহবাস, উল্কার আগুনেতে পুড়ে গেছে সুবাতাস। চারিদিকে সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। লুটপাট অহরহ বেসামাল দারোয়ান, টানাটানি ঠেলাঠেলি খুলে দেয় আলোয়ান। বাপে বরে মিলে গেছে বেমালুম কারবার, খুলে যাবে বিধাতার তরফবার। মুছে যাবে পরিহাস, ফিরে পাবে সুবাতাস, মুক্ত হবে ভাই, হবে রে নীলাকাশ, নীলাকাশ। উজানের গতিধারা হয়ে যাবে নাশ, চারিদিকে রহিবে না সন্ত্রাস, সন্ত্রাস। একদিন বন্দী হয়ে যাবে সন্ত্রাস, সমাজের বিবেকটা আর করিবে না গ্রাস। লুটিবে না সম্ভ্রম, হানিবে না বান, ধ্বনিত হবে রে স্বর্গ বিনার তান। প্রলাপের অহমিকা মিথ্যার মহিমা, তিলে তিলে ক্ষয়ে যাবে নাহি রবে ত্রিসীমা। চৌদিক হবে ঠিক, রহিবে না সন্ত্রাস, সত্যের জয় গানে ভরে যাবে নীলাকাশ, নীলাকাশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সমাজসেবক মমিনুল হক বাচ্চু ভাইকে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমাদের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের শফিক ভাই, টিভু ভাই, আমাদের এখানে যিনি ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগে এখানে প্রতিষ্ঠাতা দারা ভাই, এবং স্বাধীন বাংলা বেতার আর স্বাধীন বাংলা ফুটবল টিমের যিনি প্রতিষ্ঠাতা, একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু পরিবারের সাথে যিনি একদম ওতপ্রোতভাবে জড়িত আমাদের বড় ভাই প্যাটেল ভাই, উপস্থিত ভাই বোনেরা, আজকে এখানে বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি আমাদের আগের যে বক্তারা তারা যা বলার বলে গেছে, এরপরে খালি একটাই কথা বলবো। আমার এখনো মনে আছে তখন স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, তখন আমি করাচিতে, আমার ফাদার, আমাদের ফ্যামিলির ভিতরে মুক্তিযোদ্ধা আমার খালু হলো বীরশ্রেষ্ঠ 7 জনের ভিতরে একজন শহীদুল আমিন, আমার নানা হচ্ছে আগরতলা কেসে ফ্লাইট সার্জন মফিজুল্লাহ, এবং আমার ফ্যামিলি, আমার ফাদার, আমার ভাই পাকিস্তানে জেলে ছিল, সেখান থেকে আপনার রিপ্যাট্রিয়েশন বাংলাদেশে পাঠানো হয় দেশদ্রোহী কাজের জন্য। আমি তখন করাচিতে স্কুলে পড়ি, ক্লাস 9-8 পড়ি। বঙ্গবন্ধুকে যখন নিয়ে যাওয়া হয় করাচিতে, আমার স্বচক্ষে, এবং আমরা তখন তো টিভি মিডিয়া ছিল কিন্তু অনেকে ঘরে টিভি ছিল, আমরা দেখেছি বঙ্গবন্ধুর জন্য কবর খোঁজা হয়েছে, যে পাকিস্তানে গিয়ে তা ওনাকে কবর দেওয়া হবে, যে তুমি সারেন্ডার করো, তুমি বলো যে বাংলাদেশকে এখন পাকিস্তান। উনি বলেছিল আমি তোমাদের কাছে মাথা নত করব না, আমাকে মেরে ফেলো। সেই বঙ্গবন্ধুকে কারা মেরেছে? কারা? সেই বাঙালি জাতি, যেই বাঙালি জাতি আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা প্রবাসে আছি। আজকে যদি বঙ্গবন্ধু না থাকতো, আজকে আমরা আমেরিকার মতো জায়গা আমরা থাকতে পারতাম না। পাকিস্তান টাইমে যাদের জন্ম হয়েছিল তারা জানে যে পাকিস্তানে আমাদের কি হিংসাভাবে আমাদের দেখতো। আজকে আমার দুঃখ হয় যে বাংলার মাটিতে সেই বঙ্গবন্ধুকে হত্যা করেছে আমাদের জাতিরা, আমাদের লজ্জাজনক। তাদেরকে এখনো সেসব যারা বঙ্গবন্ধু হত্যা করেছে তা ঘুরে বেড়াচ্ছে। আমার সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা এই সরকার থাকতে, আওয়ামী লীগ সরকার থাকতে তাদেরকে বের করিয়ে দেয়, জনগণের সামনে তাদেরকে ফাঁসি নয়, তাদেরকে হত্যা করবেন মানুষের সামনে। আজকে আমি তাদেরকে শ্রদ্ধা করি। নতুন প্রজন্ম এখানে আছে, জহির এখানে আছে, বাবু এখানে আছে, আমিন, যাদের জন্ম হয়নি স্বাধীনতার পরের জন্ম। আজকে রবি, যেসব নতুন প্রজন্ম স্বাধীনতার পরে জন্মেছে, আমি তাদেরকে শ্রদ্ধা করি যে তারা এখন ইতিহাস জানে,
বাংলার ইতিহাস যারা জানে এই নতুন প্রজন্ম আমাদেরকে আগে নিয়ে যাবে। আমরা আজকে থাকি না থাকি ওদের কাছে অনুরোধ, তাদেরকে আমি সেলুট করি যেসব নতুন প্রজন্ম বঙ্গবন্ধু এত সুন্দর একটা প্রোগ্রাম আজকে আমাদের প্রবাসে করেছে। যে আরো একটা আওয়ামী লীগ আছে তাদের কাছে আমার একটাই কথা থাকবে, আমাদের শেকড় এক। আপনারা ভুলে যান কে কোন পজিশন, আসেন একসাথে কাজ করে আপনারা প্রমাণ করে দেন যে আমরা বাঙালি, আমরা এক। প্রবাসে আজকে বঙ্গবন্ধু তার রক্ত যে বঙ্গবন্ধু মারা গেছে, শান্তি পাবে আমরা, আজকে আমরা শান্তি পাবো। আজকে আর বেশি কিছু বলার নেই, শুধু একটা কথা বলে বঙ্গবন্ধু সহকারে ওনার পরিবার এবং চার নেতার প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি এখানে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা, জহির ভাই কিছু বলবেন। জহির উদ্দিন খুব সংক্ষেপে, আমাদের সময় স্বল্পতা আছে। আজকের এই শোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমার পূর্বে অনেক বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে অনেক কথা বলেছেন, আমি আর কিছু বলবো না আমার স্বল্প সময়। শুধু একটা কথা বলতে পারি, আমরা যারা মুসলমান আছি অনেক সময় যে মহিলার জন্ম জায়গাটা যখন বাচ্চা জন্ম হবে তখন আমরা যে মুসলমান যারা তখন আজান দেওয়াটা রেওয়াজ আছে। ওই সময় প্রকৃতপক্ষে যে পিতা হয়তো সে দেশের বাহিরে অথবা গ্রামের বাহিরে, ওই মুহূর্তে আজান দেওয়া হবে। কাকে দেওয়া হবে, কে দিবে? যে উপস্থিত তাকে বলা হবে যে আপনি আজানটা দিয়ে দেন। পরবর্তীকালে যদি কেউ জিজ্ঞেস করা হয় ওই ছেলেকে যে আপনার পিতার নাম কি, তাহলে যে আজান দিয়েছিলেন ওনার নাম বলবেন না, প্রকৃতপক্ষে যে তার পিতা দেশের বাহিরে ছিলেন ওনাকে বলা হবে। জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা বলবো না জিয়াউর রহমান সাহেবকে বলবো? আপনারাই বলেন। আমরা যদি আমাদের এই মহান নেতাকে যদি আমরা সম্মান না দিই, বিশ্বে কেমনে চিনবে? আমি যখন লাস্ট ইয়ার নিউ ইয়র্কে গেছিলাম, ওয়েক্স মিউজিয়ামে গেছিলাম, মহাত্মা গান্ধীর ফটো যখন দেখছি, কিন্তু আমার নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছিলেন, ওনার ছবিটা আমি দেখিনি। আমার অনেক খারাপ লেগেছে। অফিস আদালতে যখন দল চেঞ্জ হতে পারে, আজকে আওয়ামী লীগ, কালকে হয়তো বিএনপি, অন্য দল আসতে পারে, কিন্তু জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবর্তন হবে না। কারণ একজন ফ্যামিলির পিতা, আজকে যদি আমার এক বাচ্চা আছে, 3টে বাচ্চা, কিন্তু আমি পিতা সবসময় থাকবো, আমার পরিবর্তন হবে না। হয়তো আমি কলেজে গেছি, হয়তো আমার বাচ্চাগুলো ইউনিভার্সিটি ডক্টর হবে, কিন্তু আমার তো যে স্থান আছে, আমার যদি সন্তান যদি আমার সেই স্থানকে যদি মূল্যায়ন না করে, তাইলে ওই শিক্ষার কোনো মূল্য নেই। আমরা যারা বাঙালি জাতি, আমাদের সবাইকে উনি একজন আমাদেরকে সোনার বাংলাদেশ উপহার দিয়েছিলেন। জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি প্রত্যেককে অনুরোধ করব, জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুড়ি রেখে বাংলার মাটিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন ওপেনভাবে সবাইকে ফাঁসি দিয়ে বিশ্বের দরবারে দেখানো হয় যে মহান নেতা বঙ্গবন্ধুর কুড়িদের আমরা ঘৃণা করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে দেশনেত্রী, আমাদের নেত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনার দায়িত্ব অনেক বেশি। কারণ আপনার পিতা আপনাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন। আপনার দায়িত্ব, আপনি যদি বিচার না করেন তাহলে আর কেউ করবে না। আপনার দায়িত্ব, আপনাদের সাথে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো। বাংলার মাটিতে রাজাকারের স্থান থাকবে না, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। ধন্যবাদ। এখন আমাদের বাদামের পৃষ্ঠপোষক, অন্যতম পৃষ্ঠপোষক মোবারক হোসেন ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি অনেক দূরে থেকে আসছেন। মোবারক ভাই। আসসালামু আলাইকুম। সবাই তো অনেক কথা বলেছেন, আমার আর বলার কিছু নাই। তো আমি বঙ্গবন্ধুকে দেখার সুযোগ হয়েছে, সেটা আমি একটা সৌভাগ্যবান। আমি 7ই মার্চের বক্তৃতায় সেখানে ছিলাম, সেটা আমার ভাগ্য। আমি একটা পার্সোনাল একটা জিনিস শেয়ার করতে চাই। একটা বিশিষ্ট একটা ছবি, এটা 1972 সনের মে মাসে আমার ছোট বোনকে বঙ্গবন্ধু আদর করছেন এখানে আর কি। তখন সে বোধহয় ক্লাস 3 ছাত্রী। তো তারা কয়েকশো টাকা তুলেছিল স্কুলের ফান্ড থেকে আপনার ওই বঙ্গবন্ধু রিলিফ কমিটিতে জমা দেওয়ার জন্য। তো
তারা স্কুলে যায়, সেখানে গেলে পরে বঙ্গবন্ধু ধরে আর কি তাকে আদর করে বলছিল যে মানুষের মতো মানুষ হও, লেখাপড়া করো। তারপর এই ছবিটা তখন বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়েছিল। তো ঘটনাটা এখানেই শেষ না, কয়েক মাস পর বঙ্গবন্ধু ওই বোধহয় একটা শান্তি পুরস্কার পেয়েছিলেন, জুলিও কুরি সম্ভবত। তো এই খবরটা যখন পেয়েছে আমার বোন, তখন তার ওই 2-3টা ছোট ছোট বান্ধবীদেরকে নিয়ে ওই বকুল ফুলের মালা কিনে সে ওয়েন্ট টু গণভবন। তো রাস্তায় বারবার গেটে গিয়ে বলতো আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করবো। ক্লাস 3 মেয়ে রিকোয়েস্ট করতে, পুলিশ তো আর ছাড়ছে না ভিতরে। তো ঘন্টা 3 থাকার পরে ফাইনালি দে লেট হার গো। তো ভেতরে যাওয়ার পরে বঙ্গবন্ধু, এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে রাইট আমি উনি রেকগনাইজ করেছেন যে মা তুমি এসছো। আর তার প্রথম কমপ্লেন্টটাই ছিল যে বঙ্গবন্ধু আমাকে 3 ঘন্টা বাইরে রেখে দিয়েছিল আপনার গার্ডস, তারা আমাকে ঢুকতে দেয়নি। বঙ্গবন্ধু কোনো প্রোটোকল বাদ দিয়ে ওই সমস্ত গার্ডকে ভিতরে আনালেন। আনার পরে তো আপনার যা ধমক দেয়ার, এই বাচ্চাদেরকে তুমি কেন দাওনি ঢুকতে এতক্ষণ। তারপর উনি ওদেরকে নিয়ে, ওই বাচ্চাদেরকে নিয়ে আপনার একটু ওই লেকে গিয়ে মাছটা দেখানো, আর তারপরে একটু স্ন্যাক্স করে তারপর আপনার ওই প্রেস ইনফরমেশনের লোকজন দিয়ে বাসায় পাঠিয়ে দেয় আর কি। সো দিস ইজ ভেরি পার্সোনাল একটা আমি জিনিস শেয়ার করলাম। আমি কি বলবো, এরপরে তো আরও 2-একটা ঘটনা এরকম হয়েছে। আপনার গণভবনে উনি মারা যাওয়ার পর আমার এক বন্ধু তখন গার্ডস রেজিমেন্টের ক্যাপ্টেন, মেজর ছিল বোধহয়। সো হি ওয়াজ ইন চার্জ। তো আমি মাঝে মধ্যে সেখানে যেতাম গল্প করার জন্য। তো একদিন আমরা রাত্রেবেলা লেকে বসে আছি, তখন তো গণভবনটা কেউ নাই, একজনই মিলিটারি অফিসার আর কিছু তার সিপাহীরা বাইরে। তো হেড কুক যে বাবুর্চি বা শেফ, তা আমাদের সঙ্গে জয়েন করেছেন, নোয়াখালীর এক ভদ্রলোক। আমার এখনও মনে আছে লোকটার কথা। তো অন্ধকারে আমি জিজ্ঞেস করছিলাম আপনার কোনো স্মৃতি মনে আছে কিনা। বলে আমি তো সেই সারওয়ার্দী সাহেব থেকে শুরু করে সব গভর্নরদেরই আমি খাওয়াটা খাইয়েছি এত জীবন, তো বঙ্গবন্ধুকে আমি খাইয়েছি শেষ দিন পর্যন্ত। বলে একদিন তিনি কিচেনে ঢুকে গেছেন বঙ্গবন্ধু। তো রাতের বেলা গিয়ে বলে যে তোমার দেশ কোথায়? তো বলেছে সে নোয়াখালীতে। তোমার বউ বাচ্চা কোথায়? বলে তো দেশে। দেশে কেন? বলে আমার তো অত পয়সা নেই, বা আমার ক্ষমতা নাই ঢাকায় আনার। সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা পার্সোনাল চেকে 500 টাকা দিয়ে বললেন যে এটা রাখো, আর তুমি বউ আনার ব্যবস্থা করো। এর কিছুদিনের মধ্যেই উনি মারা যান। এবং তখন সেটাও সে বললো যে আমি লাস্ট দিনেও বলেছিলাম বঙ্গবন্ধুকে না যাওয়ার জন্য গণভবনটা ছেড়ে, কিন্তু উনি বাসায় গেলেন অ্যান্ড সপরিবারে মারা গেলেন। সো এই আর কি, আমি আর কি বলবো, আমি আর কিছু বলার নাই। একটু পার্সোনালি এটা আমি শেয়ার করলাম। অর্থাৎ বঙ্গবন্ধুর পায়ে ধরার সুযোগ হয়েছে আমার কাছে দেখার। ডক্টর রুবি হোসেন, রুবি আমাকে বলবো কিছু সংক্ষেপে বলার জন্য। ডক্টর রুবি হোসেন। আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না। তবু যখন অনুরোধ করলেন রবি ভাই, বলছি মাননীয় সভাপতি এবং আজকের যে এই যে আয়োজন করেছেন আপনারা আওয়ামী লীগের এবং আমাদেরকে আমন্ত্রণ করেছেন, সেই জন্য আমরা সত্যি আনন্দিত। যদিও অনেক দূর থেকে এসেছি রোজার মাসে, সবাইকে দেখে এবং কথা শুনে খুবই ভালো লাগছে। তবে আমারও সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে 7ই মার্চে সেই মিটিংয়ে যাওয়া, বঙ্গবন্ধুকে দেখা, এবং সবচেয়ে আমার যেটা মনে পড়ে 1966 সনে যখন নাকি শেখ হাসিনা এসে আমাদের আজিমপুর স্কুলে দরজাটা যখন ভেঙে আমাদেরকে বের করে নিয়ে গেলেন, তখনই বুঝতে পেরেছিলাম যে বাবা যেমন সেরকমই তার মেয়ে। কি সুন্দর একটা, এতগুলা মেয়েকে যে আমরা 9 বা 10 বা 8 যারা আমরা পড়ি, আমাদের সব ছাত্রীদেরকে উনি কিসের জোরে আমাদেরকে সবাইকে বের করে নিয়ে গেলেন। সে দরজাটা ধাক্কা দিয়ে খুলে তারপরে আমরা সবাই প্রসেশন করে গেলাম। এই যে আমাদের নেত্রী, জননেত্রী, উনি যখন প্রথমবার যখন নাকি পাওয়ারে আসলেন, আমার সত্যি সত্যি অনেক 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 আশা ছিল ওনার উপরে, কারণ আমি ওনাকে দেখেছি যে উনি কীরকম নেত্রী হতে পারেন। কিন্তু তারপরে যে ঘটনাগুলো হলো, যেভাবেই হোক, দুর্ভাগ্যবশতই হোক, যে অন্য দল পাওয়ারে চলে আসলো, হলো না,
বা আমরা আজ পর্যন্ত বঙ্গবন্ধু সেই যারা তাকে হত্যা করেছে তো সেই শাসন হলো না, সেগুলো আমাদের দুর্ভাগ্যই হোক আর আমাদের সৌভাগ্য সেটা বলা চলে না, এটা দুর্ভাগ্যই বলবো যে আমরা এখনো সেটা করতে পারিনি। তবে আমার এখনো আশা আছে জননেত্রীর উপরে, শেখ হাসিনার উপরে, এবং বঙ্গবন্ধুর যে মৃত্যু হয়েছে একসাথে এতগুলো মানুষ যে চলে গেলেন একই সময়ে, কারণ আমার শেখ কামালকেও দেখার সৌভাগ্য হয়েছে, আমাদের মেডিকেল কলেজে অনেক আসতেন এবং আমাদের সঙ্গে মিটিং করতেন, আমাদের সঙ্গে কথা বলতেন, এত হাসি খুশি একজন ছেলে, এবং তার যে ওয়াইফ ছিল যে সুলতানা, সোনার বাংলার মেয়ে, যে এত স্পোর্টস করতো, তাকেও দেখার সৌভাগ্য হয়েছে, তাকেও আমরা চিনি। কিন্তু সেইভাবে যে একই সাথে সবাই চলে গেল, আমি যখন বনানীতে যাই কবরস্থানে তখন সেই কবরগুলো দেখে সত্যি আমার এত খারাপ লাগে। আমার মার কবরে যখন দোয়া করতে যাই তখন ঢাকা গেলে আমি ওনাদের কবরের পাশেও দাঁড়িয়ে কতক্ষণ দোয়া করি, সেখানে আইভি রহমানেরও কবর আছে। তো এগুলো দেখে, দেশের এই সমস্ত দেখে সত্যি খারাপ লাগে। বিদেশে থেকে আমরা কি করব, কি করতে পারি? আমাদের যেটা একমাত্র আমাদের যেটা করা উচিত আমার মনে হয় যে আমরা একত্রিত হয়ে সবাই একসাথে মিলে আমরা একটু একটু করে যদি বাংলাদেশকে সাহায্য করি, যেভাবেই হোক, আমরা যেখানে যেই অঞ্চলে আছি সেভাবে করে যদি আমরা করতে পারি একটু একটু করে, তাহলে আস্তে আস্তে আমার মনে হয় পুরো দেশকেই আমরা সাহায্য করতে পারবো। এটাই আমার একমাত্র অনুরোধ সবার কাছে। এবং আজকের এই যে আমরা সবাই সম্মিলিত হয়েছি, আজকের এখানে আমরা বসে আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া করব। আজকের শোক সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি এবং অন্যান্য কর্মকর্তা এবং উপস্থিত যারা রয়েছেন এখানে আসছেন আজকে, সবাইকে সালাম জানিয়ে ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা আমি বলবো। আজকে এই শোক সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবারবর্গ এবং পরবর্তীতে জেলখানায় 4 নেতাকে হত্যা, মুক্তিযুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি এবং এই পর্যন্ত দেশের জন্য যারা জীবন বলিদান দিয়েছেন তাদের প্রত্যেকের আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে, তাদের আত্মার প্রতি মাগফিরাত জানিয়ে আমি আমার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। এটা বক্তৃতা নয়, আমার নিজের দেখা অত্যন্ত বাস্তব কিছু ইতিহাস আপনাদের সামনে আমি বলতে চাই। আপনারা জানেন 71 চট করে একদিনই হয়নি। 1947 থেকে 71-এ সেই স্বাধীনতার যে ঘোষণার দিনটি এই পর্যন্ত যে এই যে ক্ষেত্র তৈরি করতে বঙ্গবন্ধু শেখ মুজিব 24 বছরের পাকিস্তানে পর্যায়ক্রমে উনি 16 বছর জেলে কারা নির্যাতিত হয়েছেন। এবং তাই নয়, শুধু তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে। তা আমি অত্যন্ত সংক্ষেপে বলতে চাই, আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেলাম। সারা বাংলার মানুষ আনন্দমুখর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সরকার গঠন করলেন। আজকে একটি কথা বলবো, বাংলাদেশে 3 জন মির্জাফর, আমি খুব সংক্ষিপ্তভাবে এক একজনের নাম নিয়ে ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে তাদের কার্যকলাপ সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আমি ভাবে প্রমাণস্বরূপ আমি আজকে তুলে ধরব এই দিনটিতে। প্রথম মির্জাফর সিরাজুল আলম খান। আপনারা অনেকেই হয়তো অবাক হবেন শুনলে, সেই সিরাজুল আলম খান ছিল
বঙ্গবন্ধুর দক্ষিণ হস্ত তখন স্বাধীনতার ৭১ পর্যন্ত। স্বাধীনতা উত্তর আমার এখনো স্পষ্ট মনে আছে। চার খলিফা তথা নূর আলম সিদ্দিকী, আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন এবং শাহজাহান সিরাজ ভাই, তারা তখন চার খলিফা। চার খলিফার নেতৃত্বে আমি তখন ঢাকা নগর ছাত্রলীগের কর্মকর্তা। আমাদের উপরে ভীষণ অনেক বড় দায়িত্ব ছিল। একটা মহা সমাবেশ তথা মহা র্যালি, একটা বিশাল র্যালি, সেটা অনুষ্ঠিত হয়েছিল পল্টন ময়দানে। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি প্রথম কাতারে, একদম প্রথম সারিতে, আর আমার সামনেই জাতীয় পতাকা এবং ছাত্রলীগের পতাকা। সেই পতাকা তলে চার নেতা তথা চার খলিফা। সেই দিন হাজার হাজার ছাত্রলীগের কর্মীরা, সারা বাংলাদেশে আনাচে কোনাচে থেকে ছাত্রলীগের কর্মীরা এসে পল্টনে উপস্থিত হয়েছিল। সেই বিশাল লাইন করা সেই ছাত্রলীগের কর্মীদের সমাবেশে আসম আব্দুর রব শপথনামা পাঠ করেছিল। সেই সংক্ষিপ্ত ২-৩টি লাইন আমি বলবো, অনেক বড় শপথনামা ছিল। সেই আসম আব্দুর রব বলেছিল সেদিন যে আমি আসম আব্দুর রব বলছি, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাংলার মাটিতে মুজিববাদ কায়েম করে ছাড়ব। এই শব্দটাও সেদিনের শপথে ছিল তার। বন্ধুগণ, ভাইরা, নব্য শিশু মাত্র দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ সরকারটা একটা শিশুর ন্যায়, বছরও ঘুরল না তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করলো। সেই তথাকথিত স্লোগান, সেটা ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আমরা যখন বঙ্গবন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম, বঙ্গবন্ধু হেসে বলেছিল, তাতে অসুবিধা কোথায়, একটা কেন, আরো 5টা দল গঠন হোক, ভালো কথা, দেশ স্বাধীন হয়েছে, যার যার মতামত নিয়ে যার যার মতামত অনুযায়ী তারা দল গঠন করবে, এতে তো কোনো অসুবিধা নেই, এটা অত্যন্ত সুখের ব্যাপার, আনন্দের ব্যাপার।